ধরুন আপনার একটা বিজনেস আছে যার প্রত্যেকটা খুঁটিনাটি নিয়মিতভাবে আপনার নিজেরই দেখাশোনা করতে হয় এবং মনোযোগের সামান্য ঘাটতি হলেই কিংবা আপনি অন্য কোনো কাজে মন দিলেই পুরো বিজনেসটি অচল হয়ে পড়ার উপক্রম হয়। নিজের সময় বাঁচাতে তাহলে কি বিজনেস থেকে সরেই দাঁড়াবেন? অবশ্যই না। কেমন হতো যদি আপনার এই বিজনেসটিকে এমনভাবে ডিজাইন করা যায় যাতে তা পুরোপুরি একটা স্বয়ংসম্পূর্ণ সিস্টেম হয়ে যায়? কেমন হতো যদি আপনি বিজনেসটি এমনভাবে গড়ে তুলতে পারলেন যে এটি এমনকি আপনার অনুপস্থিতিতেও স্বয়ংক্রিয়ভাবে চলমান থাকে ও নিজে নিজেই গ্রো করতে পারে? সমস্যার নাম সব কাজ আমাকে একাই সামাল দিতেই হবে বাতিক। এন্টারপ্রেনারশিপের মূল লক্ষ্য থাকে স্বাধীনভাবে কাজ করা, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় এন্টারপ্রেনারদের বেশিরভাগ ক্ষেত্রে রেগুলার জব হোল্ডারদের চেয়েও বেশি সময় কাজ করতে হয়। সেক্ষেত্রে এমন কোনো সিস্টেম ডিজাইন করা কি আদৌ সম্ভব যা স্বয়ংসম্পূর্ণ? এজন্যই আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাইছি মাইক মিখালোভিজের ক্লকওয়ার্ক ডিজাইন ইউর বিজনেস টু রান বাই ইটসেলফ বইটা নিয়ে, যেখানে এমন একটা বিজনেস কনসেপ্ট দেওয়া হয়েছে যেটা নিজে একটা স্বয়ংসম্পূর্ণ সিস্টেম এবং আপনি এই সিস্টেম থেকে সাময়িক অনুপস্থিত থাকলেও সিস্টেমটি ভেঙে না পড়ে আপন গতিতে চলতে থাকবে। সাধারণত একজন সফল এন্টারপ্রেনারকে তার সাফল্যের পথে 3টি স্টেজ অতিক্রম করতে হয়। প্রথম স্টেজে কিভাবে বিজনেস গড়ে তোলা হবে, অর্থাৎ দ্য ভেরি বিগিনিং পয়েন্ট স্টার্টআপ নিয়ে মাথা ঘামাতে হয়। দ্বিতীয় স্টেজে এই প্রথম স্টার্টআপ স্টেজটুকু সফলভাবে পার করতে হয়, অর্থাৎ স্টার্টআপ সফল করার মাধ্যমে দ্বিতীয় স্টেজ শেষ হয়। এরপর আসে গ্রোথ স্টেজ, যেখানে বিজনেস তো তৈরি হলো, কিন্তু কিভাবে তার বিস্তৃতি অব্যাহত রাখা যায় তা নিয়ে ভাবতে হয়। এই ব্যাপারে মিখালোভিজের মতামত হচ্ছে ক্লকওয়ার্ক মানে এমন না যে আপনাকে ব্যবসা ছেড়ে দিতে হবে, বরং ক্লকওয়ার্ক কনসেপ্টটা বলে যদি আপনার কাজের একটা বিশেষ অংশে আপনার দক্ষতা ভালো থাকে বা কাজটা ভালো পারেন তবে সেই কাজে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ রয়েছে। আবার যে কাজগুলো আপনার ভালো লাগে না বা ভালো পারেন না তা এড়িয়ে যাওয়ার মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতার পথ তৈরি করে নেওয়ার সুযোগও আপনার রয়েছে। রানী মৌমাছির ভূমিকা, দ্য কুইন বি রোল, QBR কি আর এটা থেকে কি শেখা যায়? একটা মৌচাকে প্রত্যেক মৌমাছির নিজস্ব ভূমিকা আছে, কিন্তু একটা মূল কাজকে ঘিরে এইসব কাজ আবর্তিত হয়, আর সেটা হচ্ছে রানী মৌমাছির কাজ। রানী মৌমাছি ডিম পাড়ার মাধ্যমে মৌচাকটাকে জীবন্ত রাখে আর এভাবেই মৌচাকটা বাড়তে থাকে। আর প্রত্যেক মৌমাছি এটা জানেও যে তাদের সার্ভাইভালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, তাই তারা রানী মৌমাছিকে ঘিরে আবর্তিত হয়, কেননা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বভার রানী মৌমাছি বহন করে। বিজনেসের জন্য এই ঘটনা থেকে কিভাবে শিখবেন? ক্লকওয়ার্ক বইতে মিখালোভিজ এর সমাধান দিয়েছেন। একটা মৌচাককে যদি আমরা একটা বিজনেসের সাথে তুলনা করি, প্রতিটি বিজনেসেরই একটি মূল কাজ রয়েছে যা রানী মৌমাছির ভূমিকার মতো, যেটাকে ঘিরে বিজনেসের সাফল্য ও গ্রোথ পরিচালিত হয়। এই কাজটা খুঁজে বের করা গুরুত্বপূর্ণ এবং টিমমেটদেরকে এই কাজটাকে ফোকাসে রেখে আগানো শিখতে হবে। পাশাপাশি যে কাজগুলো QBR এ অবদান রাখে না সেগুলো আসলে গুরুত্বপূর্ণ কিনা তা পূর্ণ মূল্যায়ন করতে হবে। তাহলে আপনার বিজনেসের ক্ষেত্রে QBRটা কি যেটার দিকে লক্ষ্য রেখে প্রতিষ্ঠানের অগ্রসর হওয়া উচিত? দ্য 4D ফ্রেমওয়ার্ক। ব্যাবসন ইউনিভার্সিটির একটি রিসার্চ অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় 14% এন্টারপ্রেনার এবং বিজনেস ওনার, যার মানে হলো যদি তাদের প্রতিটি কিন্ডারগার্টেন ক্লাসে 30 জন করে শিক্ষার্থী ধরে নেওয়া হয় তাদের মধ্য থেকে প্রতি 4 জনে একজন এন্টারপ্রেনার হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের এক পরিসংখ্যান অনুযায়ী এই এন্টারপ্রেনারদের মাত্র 1/3 শেষ পর্যন্ত সফলভাবে বিজনেস পরিচালনা করতে সক্ষম হয়। অর্থাৎ সেই কিন্ডারগার্টেন ক্লাসের হিসাবে প্রতি ক্লাস থেকে গড়ে মাত্র একজন সফল এন্টারপ্রেনার হয়ে উঠতে পারেন, এবং যারাও বা সফলভাবে এন্টারপ্রেনার হয়ে ওঠেন তাদেরও এই পর্যায় পর্যন্ত আসতে অনেক কাঠখড় পোহাতে হয়। কেন এই ব্যর্থতা? পরিচিত হন দ্য 4D কাঠামোর সাথে, যেখানে 4টি ডি হল ডুইং, ডিসাইডিং, ডেলিগেটিং এবং ডিজাইনিং। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন এন্টারপ্রেনার নিজেই সবকিছু করার মাধ্যমে বিজনেস শুরু করেন। যখনই তিনি কোনো হেল্পিং হ্যান্ড হায়ার করছেন তিনি ডিসাইডিং পর্যায়ে চলে যাচ্ছেন। এ পর্যায়ে সকল সিদ্ধান্ত তিনিই নেন, আবার মাইক্রো ম্যানেজিংয়ের দায়িত্বও থাকে তার উপর। প্রকৃত পরিবর্তন ডেলিগেটিং পর্যায় থেকে শুরু হয়, যেখানে টিমকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় এবং সর্বশেষ তার ডিজাইনিংয়ে পরিবর্তিত হয়। ডিজাইনিং হলো মূলত কৌশলগত নেতৃত্ব হিসেবে সিস্টেম তদারকি ও পরিমার্জন করা। মোট কথা, ডুইং মূলত বিজনেসের একেবারে কোর লেভেলের কাজগুলো সম্পন্ন করাকে বোঝায়। ডিসাইডিং টিম মেম্বারদের ব্যাপারে অথরিটির জন্য ডিসিশন নেওয়া সহজ করে, তবে এক্ষেত্রে টিম মেম্বারদের নিজেদের হাতে কর্তৃত্ব বা ক্ষমতা কম থাকে। ডেলিগেটিং পর্যায়ে এসে
দায়িত্ব ও কর্তৃত্ব টিমমেটদের দক্ষতা ও দায়িত্ববোধের উপরে ভিত্তি করে ভাগ করে দেওয়া হয়। ডিজাইনিং স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করে। একজন বিজনেস ওনারকে তার গুরুত্বপূর্ণ সময়ের বেশিরভাগ এখানেই ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, বা এটা এত সহজ আমি তো ফলো করতেই পারবো। কিন্তু না, বেশিরভাগ ক্ষেত্রে এন্টারপ্রেনাররা ডুইং এবং ডিসাইডিং পর্যায়ে আটকে থাকেন এবং সামনে অগ্রসর হতে পারেন না। কাজের ক্ষেত্রে স্বাধীনতা অর্জন করতে হলে আপনাকে এই 4D রুলটি অ্যাপ্লাই করা শিখতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি কর্মী নিয়োগ করছেন মানে শুধু দলের মাঝে কাজ ভাগ করে দিচ্ছেন না, বরং দলের সদস্যদের সিদ্ধান্ত নিতে এবং তাদের দায়িত্ব নিজের মতো করে বুঝে নিতে ক্ষমতায়ন করছেন। পদ্ধতির চেয়ে পর্যবেক্ষণের উপরে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন না তো। কাজের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। একটি স্বয়ংসম্পূর্ণ সিস্টেম তৈরিতে মিখালোভিজের পরামর্শ হচ্ছে মূল কার্যকলাপগুলো রেকর্ড করা। এটা যে শুধুই কাজের গুণগত মান নিশ্চিত করবে তা নয়, বরং আপনার কার্যনির্বাহী দলটিকে কাজ পরিচালনা করতেও শেখাবে, যাতে কারো সাহায্য ছাড়াই সিস্টেমটি নিজে নিজেই রান করতে পারে। এর জন্য আপনাকে নিজের কাজের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো রেকর্ড করতে হবে এবং এর মাধ্যমে একটা স্বয়ংক্রিয় নির্দেশিকা তৈরি করতে হবে যা বলে দিবে কোন কাজটার পরে কোনটা হবে। একটি ব্যালেন্সড দল গঠন করা জরুরি। আপনার বিজনেসে কর্মী নিয়োগের সময় ভালো করে ভেবেচিন্তে দেখুন। যোগ্যতার ভিত্তিতে একটা দল তৈরি করলেন। প্রাথমিকভাবে মনে হতে পারে দক্ষ কর্মী নিয়োগ দিতে খরচ বেশি পড়ে যাচ্ছে, কিন্তু সামনে প্রবৃদ্ধির জন্য এটা পথ সুগম করে দেয়। এর পাশাপাশি প্রত্যেক কর্মীকে তাদের নিজস্ব সেক্টরের কাজগুলোর উপরে পূর্ণ কর্তৃত্ব দিয়ে দিতে পারেন। ফলাফল, কর্মীদের প্রতিটি ছোট কাজের জন্য আপনার মতামতের উপরে নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে না। তারা নিজেরাই বুঝবে কিভাবে কি পরিচালনা করতে হবে, অর্থাৎ আপনার অনুপস্থিতির কারণে কাজের কোনো ক্ষতি হচ্ছে না। মেট্রিক্স নির্ধারণ ও পর্যবেক্ষণ করতে শিখুন। নিজেদের অগ্রগতির ট্র্যাক রাখাটা অপরিহার্য। আপনার প্রতিষ্ঠানের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য মেট্রিক্স প্রয়োগ করতে শিখুন। ক্লক ওয়ার্কে মেট্রিক্স নির্ণয়ের এই পদ্ধতিটিকে ACDC মডেল নামকরণ করা হয়েছে। এটা অ্যাপ্লাই করার জন্য আপনি প্রথমে আপনার প্রতিষ্ঠানটিকে কিছু বিশেষ বিভাগে বিন্যস্ত করতে পারেন, যেমন অ্যাট্রাক্ট, মার্কেটিং লিডস, কনভার্ট, সেলস, ডেলিভার, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং কালেক্ট, ক্যাশ ফ্লো। এই মেট্রিক্সগুলো আপনাকে কাজগুলোর ব্যাপারে এক নজরে একটি বিশেষ ধারণা দিবে, যাতে করে আপনার জন্য স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টগুলো করতে সুবিধা হবে। বাধা মোকাবেলা করতে হবে। পরিবর্তন সহজ নয়। এখানে বাহ্যিক, যেমন টিম পুশব্যাক, ও নিজস্ব, যেমন নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ, ব্যাপারগুলো নিয়ে কিছু সমস্যার উদ্ভব হতে পারে। এই বাধাগুলোকে অতিক্রম করতে হলে সবার সাথে যোগাযোগ, প্রক্রিয়াটি নিয়ে কোনো সন্দেহ না রাখা এবং প্রতিদিনের অপারেশনগুলোর উপর থেকে নজর সরিয়ে বড় পরিসরে ফোকাস করা আবশ্যক। অল ইন ওয়ান 7 স্টেপের ক্লকওয়ার্ক প্রসেস। মিখালোভিজ সম্পূর্ণ ক্লক ওয়ার্কের ধারণার উপর ভিত্তি করে একটা 7 স্টেপের স্ট্রাকচারও দিয়ে দিয়েছেন, যা অনুসরণ করতে পারলে আপনার বিজনেসটাই একটা ক্লকওয়ার্ক বিজনেসে রূপান্তরিত হয়ে যাবে। দ্য 4Dতে আপনার সময়গুলো কিভাবে, কোথায়, কতটুকু সৎ ব্যবহার হচ্ছে তা বের করে বিশ্লেষণ করুন। তারপর দ্য কুইন বি রোল কিভাবে আপনার বিজনেসে খাটানো যায় তার একটা খসড়া তৈরি করে ফেলুন। তারপর নিজের বিজনেসে কুইন বি রোলের ব্যবহার নিশ্চিত করুন ও বিজনেসটা যেন QBR এর পারপাস সার্ভ করে তা নিশ্চিত করুন। এরপর বিজনেসের রিসোর্সগুলো সঠিকভাবে বন্টন করুন। QBR এর সাথে তাল মিলাতে বিজনেস টাস্কগুলো নতুনভাবে অ্যাসাইন করুন এবং কর্মদক্ষতা বাড়ান। তারপর নিজের টিমকে কাজ সম্পাদনের ক্ষমতা দিন, অর্থাৎ টিম মেম্বারদের মধ্যে বিশ্বাস প্রতিষ্ঠা এবং প্রত্যেকের আলাদা আলাদাভাবে ক্ষমতায়নের মাধ্যমে সিস্টেমটিকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলুন। তারপর ভেকেশন ট্রায়ালসের মাধ্যমে সিস্টেমটি চেক করে দেখবেন, অর্থাৎ প্রতিবার নতুন কোনো পরিবর্তন ঘটালে সময় নিয়ে তার ইফেক্ট টেস্ট করে দেখুন। এরপর অপটিমাইজ করতে থাকুন। নিয়মিতভাবে কর্মপ্রক্রিয়া ও টিম মেম্বারদের রোলগুলো অ্যাডজাস্ট করে দিবেন, যাতে কর্মদক্ষতা ও কাজের মধ্যে সমন্বয় বাড়ে। চূড়ান্ত পরীক্ষা, অর্থাৎ টানা 4 সপ্তাহের একটি ব্রেক। তাহলে বইটাতে উল্লেখিত চূড়ান্ত পরীক্ষাটা কি, যা অতিক্রম করতে পারলে সাফল্য নিশ্চিত? একটা 4 সপ্তাহের ব্রেক নেওয়া। স্পেসিফিক্যালি 4 সপ্তাহই কেন প্রশ্ন আসতেই পারে। কারণ একটা সিস্টেমে যে ফাটল এবং সমস্যাগুলো আছে তা খুঁজে বের করার জন্য এবং নতুন সিস্টেমটা আসলে স্বয়ংসম্পূর্ণ কিনা এটা জানার জন্য এই 4টি সপ্তাহ যথেষ্ট। এই সময়ের মধ্যে বুঝতে পারা যাবে যে আপনার সেট আপ করা নতুন সিস্টেমটি নিজে নিজে কাজ করতে পারবে কিনা এবং আপনার অনুপস্থিতিতেও আপন গতিতে চলবে কিনা। যদি সেট আপকৃত সিস্টেমটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবেই বোঝা যাবে আপনি একটি সত্যিকারের ক্লকওয়ার্ক বিজনেস তৈরি করে ফেলতে সক্ষম হয়েছেন। তাহলে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত? বিজনেসে আমাকে অনেক সময় দিতে হচ্ছে, তাই আমি এ থেকে সরে দাঁড়াতে চাই, এমন চিন্তা কখনোই করবেন না। বরং এমন একটা সিস্টেম ডিজাইনিং প্রক্রিয়া নিয়ে চিন্তা করুন যা আপনাকে একটা সাস্টেনেবল বিজনেস মডেল তৈরি করে দিবে, যার কারণে আপনি নতুন চিন্তা করা ও নতুনভাবে জীবনকে উপভোগ করার জন্য যথেষ্ট সময় পাবেন।
নিজেকে বিজনেসের চিফ অপারেটর থেকে স্ট্র্যাটেজিক ডিজাইনারে পরিবর্তন করার এই প্রক্রিয়াটি কিন্তু সহজ নয়। চেষ্টা করার মাধ্যমে এবং নিজের উপর বিশ্বাস রাখলেই কেবল আপনি এটা অবশ্যই করতে পারবেন। তবেই আপনার বিজনেসটা হবে এমন একটা সত্যিকারের ক্লকওয়ার্ক বিজনেস যেটা সব অপারেশনসের জন্য আপনার উপরে নির্ভরশীল থাকবে না, এমনকি আপনার অনুপস্থিতিতেও কোনো রকম বিপত্তি ছাড়াই চলতে পারবে। একজন এন্টারপ্রেনার হওয়া মানে এই নয় যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আপনার নিজের বিজনেস স্টেবল রাখতে হবে, বরং এর মানে হচ্ছে বিজনেসটাকে এমনভাবে ডেভেলপ করা যেখানে বিজনেসটাই বিজনেস হোল্ডারকে সার্ভ করবে। এর উল্টোটা কখনোই নয়। নিজের বিজনেসটাকে ক্লকওয়ার্কের ছাঁচে ফেলে সাজাতে পারলে ভবিষ্যতে কোনো দিন হয়তো চেয়ারে হেলান দিয়ে কফির কাপে চুমুক দিতে দিতে নিজের টিমমেটদের গল্পগুজব শুনতে পারবেন, আর ভেবে দেখতে পারবেন কিভাবে ক্লকওয়ার্ক অনুযায়ী নিজের জন্য বিজনেসের বাহিরেও সময় তৈরি করে নিলেন।